আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবুল কাসেম বলছি সৌদি আরব মদিনা আল তুরাইব থেকে। আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হলো বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেব। আমি নিজে একজন ভুক্তভোগী, আমি যদিও একজন প্রবাসী। বিগত প্রায় 6 থেকে 7 মাস আগে আমি প্রথমত বলতে চাচ্ছি, আমি প্রথমত রেমিটেন্স পাঠাতাম ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে। পরবর্তীতে আহ, আমার ওয়াইফ সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে, চাকরির সুবিধা একটা অ্যাকাউন্ট ওপেন করে। তো আমি চিন্তা করলাম যে আমার রেমিটেন্সটা সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠাই। ডাচ বাংলা ব্যাংক আমাকে প্রণোদনা দিচ্ছে 2.5%, সোনালী ব্যাংক আমাকে প্রণোদনা দিচ্ছে 2.5%। ইন দিস টাইম যখন বাংলাদেশে নতুন আবার ডলার সংকট পড়ে, তখন ব্যাংকিং সেক্টরে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, আহ, সরকারি যে ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলো এক্সট্রা তাদের ডলার আহ, আহরণের জন্য তারা ব্যাংকের পক্ষ থেকে আরো 2.5% এক্সট্রা প্রণোদনা দিচ্ছে রেমিটেন্সের উপরে। তো আমি চিন্তা করলাম, এটা তো রাষ্ট্রীয় ব্যাংক, যেহেতু টাকা দেশে পাঠাতে হবে, তাহলে রাষ্ট্রীয় ব্যাংকে পাঠাই এবং সরকারি কোষাগারে রেমিটেন্স জমা হোক। আমাদেরকে বলা হয় নাকি রেমিটেন্স যোদ্ধা। আসলে আমরা কি আসলে রেমিটেন্স যোদ্ধা, নাকি এটা আমার বোধগম্য নয়। যাই হোক, যেটা বলতেছিলাম, রমজানের ঈদের প্রায় 1 সপ্তাহ আগে আমি টাকা পাঠিয়েছি। টাকা পাঠানোর পরে ওই দিন শুক্রবার ছিল, টাকা বাংলাদেশ থেকে তো উত্তোলন করা হচ্ছে। আহ, হতে পারে মেশিনের মেকানিক্যাল সমস্যা, ইলেকট্রিসিটির সমস্যা। সমস্যা হলে সমাধানও আছে, তাই না? সোনালী ব্যাংকের এটিএম কার্ড আছে আমার ওয়াইফের কাছ থেকে, কিন্তু সোনালী ব্যাংকের কোনো এটিএম বুথ নাই। দুঃখের বিষয়, এটা রাষ্ট্রের তো ব্যাংক, জেলা পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, কোনো এটিএম বুথ নেই। তো সোনালী ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে ডাচ বাংলা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে ম্যাক্সিমাম সময়। যেহেতু শুক্রবার ব্যাংক বন্ধ থাকে, শনিবার ব্যাংক বন্ধ থাকে, অন্য সময় সরকারি ছুটি থাকে, সেক্ষেত্রে সোনালী ব্যাংকের কার্ডের মাধ্যমে অন্য বুথ থেকে টাকা উত্তোলন করা হয়। সেক্ষেত্রে এক্সট্রা ব্যাট চার্জ দিতে হয় আমাদের, যারা আমরা ব্যবহার করি কার্ড। তো আমার ওয়াইফ 20,000 করে টাকা উত্তোলন করতেছে, সুন্দরভাবে উঠতেছে টাকা। লাস্ট পর্যায়ে কারেন্টের লোডশেডিং হোক বা যান্ত্রিক ত্রুটির কারণে হোক বা নেটওয়ার্ক প্রবলেম হোক, ট্রানজ্যাকশন হয়েছে 20,000 টাকা, মেসেজে আসছে 20,000 টাকা, বা এটিএম কার্ড এবং টাকা এটিএমের ভিতরে আটকা পড়ে গেছে আর কি। তখন কতক্ষণ ওয়েট করে সে চলে আসছে ওখানে, যারা নিরাপত্তার দায়িত্বে আছে, ডাচ বাংলা এটিএম এর নিরাপত্তার দায়িত্বে আছে, বা ফার্স্ট থেকে যে ম্যানেজার উনি আছে ওখানে, ওনাকে বিষয়টা অবহিত করা হয়েছে এবং উনি একটা পরামর্শ দিয়েছে যে আপনি হেল্পলাইনে কমপ্লেন করেন। তো হেল্পলাইনে কমপ্লেন করার পর তারা কমপ্লেন নাম্বার নিছে। কমপ্লেন নাম্বার নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কমপ্লেন নাম্বারটা। তো আমি আপনাদেরকে এখন সেই মেসেজটা দেখাচ্ছি। এই মেসেজটা আপনি দেখতে পাচ্ছেন কিনা দেখেন। আমি পড়ে শোনাচ্ছি আপনাদের মেসেজটা। ডিয়ার স্যার, your complaint request has been received.
Your tracking ID is hash 0704173971. Please remember the ID for future reference. For details call 16639 7/4/2024 3:10 কমপ্লেনটা করা হয়েছে। আচ্ছা, এই কমপ্লেনটা করার প্রেক্ষিতে ওনারা আবার যখন এই কমপ্লেনটা ওনারা ভেরিফাই করার পরে ওনারা মেসেজ দিছে, ডিয়ার স্যার, your request query has been resolved successful. Your tracking ID is hash 0203171254. Thank you for banking with Sonali Bank. For details call 16639. 2/7/2024 সালেও এই মেসেজটা পাঠাইছি। এর আগেও মেসেজটা পাঠাইছি বারবার। কমপ্লেন করার পরে বলা হচ্ছে আপনার প্রবলেমটা সলভ করা হয়েছে, আপনি ব্রাঞ্চে যোগাযোগ করেন। ব্রাঞ্চে যোগাযোগ করার পরে বলে, না এখনো আমাদের কাছে কোনো মেসেজ আসে নাই বা আমরা মেইল পাই নাই, বিভিন্ন কথা। এর মাঝে একটা কথা আমি বলতে ভুলে গেছি যে যখন কমপ্লেন করা হয়েছে তখন কাস্টমার কেয়ার থেকে বলেছে, ম্যাডাম আপনি কমপক্ষে ৪৫ কর্মদিবস ওয়েট করেন, অপেক্ষা করতে হবে, কেননা অনলাইনে যাচাই বাছাই করা হবে, এটা আবার ঢাকা থেকে ব্রাঞ্চ অফিসে পাঠানো হবে, তারপর আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। ঠিক আছে, ৪৫ কর্মদিন ম্যাক্সিমাম, মিনিমাম 24 আওয়ার্স সময় লাগে। এর আগে আমার একটা অভিজ্ঞতা আছে, আমি ডাচ বাংলা ব্যাংকে যখন মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করতাম তখন এভাবে আমার অ্যাকাউন্ট থেকে টাকা ব্যালেন্স কেটে নিয়ে গেছে, কিন্তু ক্যাশ আমাকে দেওয়া হয় নাই। পরবর্তীতে আমি যখন ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার কেয়ারে অভিযোগ করি তখন ৪৮ ঘন্টা ওনারা সময় নেয় এবং ৪৮ ঘন্টার ভিতরে আমার অ্যাকাউন্টে টাকা অটোমেটিক জমা হয়ে যায়। বিষয়টা হলো এমন, একটা এটিএমে কত টাকা রাখা হয় কাস্টমারের জন্য, অত হিসেব তাদের কাছে আছে। তো কত টাকা উত্তোলন করা হয়েছে ওটার হিসেব ট্রানজ্যাকশন তাদের কাছে আছে, তাই না? তো যখন হিসেব করা হয়, এটিএম ক্লোজ করা হয় লেনদেন, হিসেব করা হয় যে কত টাকা রাখা হয়েছে, কত টাকা উত্তোলন করা হয়েছে, অবশিষ্ট কত টাকা ব্যালেন্স আছে। যখন ট্রানজ্যাকশন এবং রাখা ওঠা মিল করা হয়, যোগ বিয়োগ করা হয়, তখন ওখানে যদি ভুলবশত কারো টাকা এটিএম থেকে না বের হয়, কোনো কাস্টমার রিসিভ না করে, বা ইলেকট্রিক সমস্যার কারণে বা নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে হয়ে থাকতে পারে, এরকম হয়। সমস্যা হলে সমাধানও হইতে পারে, তাই না? সমাধান না, তখন তারা এটা এন্ট্রি করে কোন কোড, কোন ট্রানজ্যাকশন আইডি টাকা রিসিভ করে না, সিসি ক্যামেরা দেখে, অনলাইনে ওরা দেখে, ওরা ব্যাংকিং সেক্টরের ব্যাপার। পরবর্তীতে যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটে নেওয়া হয়েছে ওই অ্যাকাউন্টে টাকা আবার সেন্ড করা হয় বা ডিপোজিট করা হয় অটোমেটিকভাবে ব্যাংক থেকে। রমজানের ঈদের ১ সপ্তাহ আগে এই সমস্যার সমাধান হয়েছে, কমপ্লেন করা হয়েছে। তারা বলছে ৪৫ কর্মদিন। ফোন করলে বলতাম, ম্যাডাম আপনাকে তো বলা হয়েছে ৪৫ কর্মদিবস এখনো শেষ হয় নাই। হ্যাঁ, আপনি বারবার কেন আমাদেরকে বিরক্ত করছেন? আপনি একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, যথাসময়ে আপনার টাকা পেয়ে যাবেন। রমজানে ঈদ গেল, রমজান ঈদের পরে কোরবানির ঈদ গেল, ২ মাস ১০ দিন। যাক, এখানে ব্যাংক কর্মদিবস হিসাব করা হয়, যেহেতু এটা ব্যাংকিং সেক্টর। কর্মদিবস হিসাব করেও ঈদের পরে ৪৫ কর্মদিবস অতিবাহিত হওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত ওনার অ্যাকাউন্টে টাকা এখনো আসে নাই। এবং জনে আবার দ্বিতীয়বার কমপ্লেন করা হয়েছে হেড অফিসে, কাস্টমার কেয়ারে। ওনারা বলছে, আমরা এখান থেকে যত রকমের সমস্যা ছিল সব কিছু সলভ করে দিছি, এখন টাকা ব্রাঞ্চে পাঠানো হয়েছে, ওখানে যোগাযোগ করে। ওখানে যোগাযোগ করলে বলে, না আমাদের কাছে এখনো কোনো মেইল আসে নাই। এই যদি হয় ব্যাংকিং সেক্টরের অবস্থা, একজন মানুষ জরুরি প্রয়োজনে তো টাকা ওঠায় এটিএম কার্ড দিয়ে, আমাদের চেকের মাধ্যমে উঠাতে পারে, তাই না? শুক্রবার ব্যাংক বন্ধ, শনিবার ব্যাংক বন্ধ, সরকারি বন্ধ থাকে বিভিন্ন সময়। তো এটিএম কার্ডের চার্জ তো আপনারা নিচ্ছেন, তাই না? টাকা উত্তোলন করে এক্সট্রা চার্জ নিচ্ছেন, বাৎসরিক এটিএম কার্ডের চার্জ নিচ্ছেন। তাহলে এটিএম কার্ডের মাধ্যমে টাকা উঠানো হওয়ার পরে টাকা মিস্টেক হয়েছে, এটা তো আপনাদেরই সমস্যা, আমরা কমপ্লেন করছি। তাহলে এটা যত দ্রুত সম্ভব সলভ করলে তা আপনাদের প্রতি মানুষের আস্থা আরও বেড়ে যাবে, বিশ্বাস, আস্থা।
এখন আমি তো গত মাসেও রেমিটেন্স পাঠাই নাই, মে মাসেও রেমিটেন্স পাঠাই নাই, জুন মাসেও রেমিটেন্স এখন পর্যন্ত পাঠাই নাই, স্যালারি আমার হাতে। এই যদি হয় ব্যাংকিং সেক্টরের মধ্যে কীভাবে আমরা রেমিটেন্স পাঠাবো? এটা আপনাদের যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আপনারাও যারা সোনালী ব্যাংকে টাকা পাঠাচ্ছেন একটু খেয়াল করে পাঠাবেন এবং বলবেন বাড়িতে যে এই সমস্যা হয়, ব্যাংকে গিয়ে ম্যানেজার সাথে আলাপ করতে যে আপনাদের ব্যাংকে এই সমস্যা হচ্ছে, এরকম অভিযোগ হচ্ছে। দুঃখের বিষয় আমার ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্ট চাপরাশিরহাট ব্রাঞ্চ, ওটা চাকরির সুবাদে ওই ব্যাংকে অ্যাকাউন্টে করা হয়। তো গতকালকে নয়, এই সপ্তাহে হয়তো ব্যাংক ওপেনিং টাইমে ফোন করা হয়েছে। ফোন করার পরে ওনারা ওনাকে সান্ত্বনা দেওয়ার একটা অজুহাত, কি সত্যি না মিথ্যা আমি জানি না, আমাকে বলছে, এই জন্য আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। বলছে যে ম্যাডাম আপনি তো আমাদের কাছে অভিযোগ করেছেন আমাদের ব্যাংকের সেকেন্ড ম্যানেজার যিনি সেকেন্ড অফিসার ওনারও এরকম সমস্যাটা হয়েছে ঈদের যথাসম্ভব কোরবানির ঈদের পরে নাকি আগে, আমার খেয়াল নেই। তো উনি একজন ব্যাংকের সেকেন্ড হেড অফ কমান্ড, ওনার যদি এই সমস্যা হয়, উনি প্রবলেম এখনো সলভ করতে পারেন, তাহলে আমরা সাধারণ মানুষ যারা সময়ের কারণে যাইতে পারি না ব্যাংকে, অনেক সময় নিজের কাজ থাকে, নিজের ঝামেলা থাকে, যেতে পারে না। উনি তো অলওয়েজ ব্যাংকে এবং ব্যাংকের সেকেন্ড অফিসার, সেকেন্ড ইন কমান্ড, তাই না? ওনার সমস্যা সলভ করতে পারতেছেন, তাহলে এটা কীরকম রাষ্ট্রীয় ব্যাংক? বলতেছে ডিজিটাল ডিজিটাল ডিজিটাল, কিরকম ডিজিটাল ভাই? এখন সরি, এখন না বলছে স্মার্ট বাংলাদেশ। কি করে যেখানে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল হলে 1 মিনিটের সমস্যার সমাধান হওয়া সম্ভব? এটা তো আর কাগজে কলমে লিখে আমি ঢাকা কুরিয়ার করতে হবে না, যে এই সমস্যা হয়েছে ওনারা ভেরিফাই করতে আবার তদন্ত টিম পাঠানো হবে না। এটা তো অনলাইনের মাধ্যমে দেখবেন। আপনি ট্রান্সেকশন আইডিটা দেখবেন যে এই টাকার ট্রান্সেকশন বা ওর অ্যাকাউন্ট থেকে কর্তন করা হয়েছে, ও এটিএম থেকে রিসিভ করছে কিনা, এটাই আপনারা দেখবেন, ভেরিফাই করবেন। যদি দেখছেন না ও রিসিভ করে না, তাহলে ওর টাকা ওর অ্যাকাউন্টে জমা করে দেন। তো কি বলবো, আসলে দুঃখের বিষয় যে টাকার অঙ্কটা যদিও কম, 20,000 টাকা, কিন্তু আমাদের জন্য যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু অনেক। তো 20,000 টাকা একটা মধ্যবিত্ত ফ্যামিলি ঈদের পূর্ব মুহূর্তে ব্যাংকিং সমস্যার কারণে বা আটকা পড়ছে, ওই ফ্যামিলিটা ঈদ কিভাবে হয়, পরবর্তী কোরবানির ঈদ শেষ হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে অলরেডি, আজ 10 তারিখ প্রায়। তাহলে কিভাবে আমরা ব্যাংকিং সেক্টরে ভরসা রাখবো? কিভাবে একটা সমস্যার সমাধান পাবো? যদি আমার এই ভিডিওটা সোনালী ব্যাংক, যেকোনো ব্যাংকের কর্মকর্তারা দেখে থাকেন, আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা গ্রাহকদের যে অভিযোগগুলো দ্রুত সমাধান করেন। এতে করে আপনাদের প্রতি আমাদের আরো বিশ্বাস, আন্তরিকতা বৃদ্ধি পাবে। আমরা তো বাহিরে আসছি কষ্ট, দেশের জন্যই তো আসছি, নিজের ফ্যামিলি, পরিবার, দেশের জন্য তো রেমিটেন্স পাঠায়, তাই না? আপনারা বলেন রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠালে যদি সমস্যা হয়, এর সমাধান কি করবেন? দেখেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওরা রেমিটেন্স পাঠায়, মাঝে মাঝে ব্যাংক থেকে অফার আসে যে ইন্ডিয়া টাকা পাঠান ফ্রিতে, আর বাংলাদেশে টাকা পাঠালে বাংলাদেশে 600 থেকে 700 টাকা কেটে নেওয়া হয় আমাদের অ্যাকাউন্ট থেকে। এই যে বৈষম্যগুলা, এই যে জুলুমগুলা, ওই দেশ থেকে আসলে খরচ হয় মাত্র 1.5 লাখ থেকে 2 লক্ষ টাকা, আর বাংলাদেশ থেকে একই রোড, একই বিমান পথ, বরঞ্চ আরো কম। ওরা যদি 7,000 কিলোমিটার হয়, আমাদের 6,000 কিলোমিটার, ওদের 10,000 হয়, আমাদের হয় 7,000। কিন্তু ওদের ভাড়া 40,000, 30,000 বিমান ভাড়া, আর আমাদের 1,00,000, 80,000, 70,000, 60,000 টাকা। এ কেমন ভাই? এটা কোন নীতি? আপনি বিমান রোড হিসাব করেন, কিলোমিটার হিসাবে যেভাবে হিসাব করেন, যে সংস্থা সিভিল এভিয়েশন আছেন, এগুলা খেয়াল রাখবেন। কারণ আমরা দেশ থেকে আসছি ইনকাম করার জন্য, আসতে যদি আপনারা আমাদের ঘাড়ের উপরে বোঝা চাপিয়ে দেন, 4 থেকে 5 লক্ষ টাকা ঋণ করে আসতে হবে বিদেশে। তো এই টাকা পরিশোধ করতে করতে এগুলার আবার লাভ আছে। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক খুলছেন, ওখানে যাও, ওখানে এই চাও, চেক লাগবে, এই লাগবে, সেই লাগবে, আপনি কোথায় থাকেন, এত টাকা পাবেন না। এই যে হয়রানিগুলা মানুষের করেন, আল্লাহর রাস্তায় হয়রানিগুলো বন্ধ করেন। আর এসব সমস্যা যেকোনো, আমি একজন ভুক্তভোগী হিসাবে আমি আজকে এরকম যেন যে সমস্যার সমাধান পড়ে যেকোনোভাবে আপনারা অতি দ্রুত সমস্যার সমাধান করে দেন।
তাহলে আপনাদের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে, বিশ্বাস ভালোবাসা বাড়বে। তখন চিন্তা করবেন, না আমি রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে রেমিটেন্স পাঠাই। শুধু আমি না, যারা আমরা দেশের বাইরে আছি, প্রাইভেট সেক্টর ব্যাংকগুলা, আমি ডাচ বাংলা ব্যাংকে রেমিটেন্স পাঠালে 15 থেকে 20 মিনিট পরে এসএমএস যায়। আর মে মাসে আমি রেমিটেন্স পাঠাইছি 1.5 লক্ষ টাকা। 5 দিন পর্যন্ত ওয়েট করা লাগছে, আমাকে টাকা যায় নাই। মানিগ্রাম করছিলাম আমি, যায় নাই। লাস্ট যেদিন টাকা গেছে বলবে, ম্যাডাম আজকে তো টাকা আসছে, কিন্তু আজকে ব্যাংকে একটু ঝামেলার কারণে টাকাটা ট্রানজ্যাকশন হবে না, আপনি দয়া করে কালকে আসেন। তাহলে এই যে হয়রানিগুলো আমরা, ফ্যামিলি আছে, ছেলের সন্তান আছে, ওদেরকে রেখে বারবার কি ব্যাংকে যাওয়া সম্ভব? হয়তো উপজেলা সদর অনেক দূরে, যাইতে আসতে 200 টাকা পর্যন্ত খরচ হয় একজন মানুষের ব্যাংকে যাইতে। আর আপনারা ব্যাংক খোলা রাখা যদি বন্ধ থাকে, এটিএম প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে উচিত একটা করে এটিএম রাখা। মানুষের ইমার্জেন্সি প্রয়োজন হতে পারে, চেক নিয়ে তো ব্যাংক খোলা ছাড়া ওই দিন যাওয়া যাবে না। বন্ধের দিনটা চেক দিয়ে টাকা উত্তোলন করা যাবে না। এটিএম কার্ড দেন, এটিএম ফিস ঠিক মতো নেন, কিন্তু এটিএম মেশিন দেন না আপনারা। অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা ওঠানোর জন্য এক্সট্রা চার্জ দিতে হয় আমাদেরকে। এখান দিয়ে আপনারা আমাদেরকে হয়রানি করতেছেন। তাহলে আমরা এই যে হয়রানির শিকার হচ্ছি বারবার, এর প্রতিকার আমরা কিভাবে পাবো? এই যে ঝামেলাগুলা আমরা পোহাতে হচ্ছে, তাহলে এই ঝামেলাগুলাতে কিভাবে আমরা রেহাই পাবো? দয়া করে আমাদেরকে জানাবেন। যদি আপনারা ব্যাংকিং সেবা আরো দ্রুত করেন, এখন অনলাইনের যুগ, বলেন ডিজিটাল, স্মার্ট বাংলাদেশ, এখন তো সেকেন্ডের আগে হওয়ার কথা। যাই হোক, ভিডিওটি আর লম্বা করব না। কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, বা ল্যাঙ্গুয়েজ জনিত কারণে অনেক কিছু অনেকের খারাপ লাগতে পারে, বা আমি ভুক্তভোগী, এজন্য আমার কষ্টটা আমি বুঝি, আপনারা হয়তো বুঝবেন না। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, যদি কোনো ব্যাংক কর্মকর্তা আমার এই ভিডিওটি দেখে থাকেন, দয়া করে আমার মতো যারা এ ধরনের অভিযোগ করে, দয়া করে এই প্রবলেমগুলো আপনারা সলভ করবেন অতি দ্রুত। 48 ঘন্টার সময় নেবে, 36 ঘন্টার মধ্যে প্রবলেমটা, সমস্যার সমাধান করে দিবে। 24 ঘন্টার মধ্যে সমস্যা, তখন কাস্টমার বলবে, না আমার থেকে তো 2 দিনের সময় নিচ্ছি, 1 দিনের মধ্যে আমার কাজটা হয়ে গেছে। আমি নেক্সট টাইমে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো, আর হুন্ডি বিকাশের মধ্যে টাকা পাঠাবো না। আমি আবারও বলছি, আর আমরা এখান থেকে টাকা পাঠাচ্ছি, আপনারা দুর্নীতি করে দেশের বাইরে নিয়ে যাচ্ছে। তো মানেটা কি ভাই? এটার মানে কি? আর টাকা পাঠাবো আমরা এত কষ্ট করে, 48, 50, 52 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত আমরা কাজ করি, সেই টাকা মাস শেষে টাকা পাঠায় 20,000, 30,000, 40,000। এই টাকা উঠাতে গেলে কত রকম ঝামেলা, আইডি কার্ড লাগবে, এই লাগবে, সেই লাগবে। আজকে আসছেন কেন আপনি? এতক্ষণ, এত সকাল আসছেন কেন, আর পর আসেন নাই কেন? আমার টাকা আমি নিব। আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি, চেকের বাবদে ফি দিচ্ছি, কার্ডের ফি নিচ্ছে বাৎসরিক, আবার অন্য এটিএম থেকে উঠালে এক্সট্রা চার্জ দিতে হচ্ছে। আমার টাকা আমি নিব, আপনাকে কেন কৈফিয়ত দিব ভাই? এটা কোন ধরনের প্রশ্ন? দয়া করে এই ধরনের অমূলক, অহেতুক প্রশ্ন বাদ দিয়ে আপনারা কীভাবে সুন্দরভাবে সেবা দিতে পারেন, জনগণের, সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারেন, সেই ব্যবস্থা আপনারা করেন। দয়া করে একটা অনুরোধ করে বলছি। এখন কথা রাখলাম। আসসালামু আলাইকুম। যদি প্রবলেম সলভ হয়, তাহলে কিন্তু শেষ হয়েছে আর কথা, আমি আপনাদেরকে আবার জানাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।